বিসমিল্লাহির রহমানির রহিম। শিবিরের ছদ্মবেশ ধারণ এবং বাম রাজনৈতিক উপাদান নিয়ে আজকে কিছু কথা বলবো। 1971 সালে অগ্রদূত পরিচালিত উত্তম কুমার এবং মাধবী মুখোপাধ্যায় অভিনীত ভারতীয় বাংলা ছদ্মবেশী সিনেমাটি বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। বিশেষ করে উত্তম কুমারের ছদ্মবেশ ধারণের যে অভিনয়, সে অভিনয় একেবারে তাক লাগিয়ে দিয়েছিল। অধুনা বিশেষ করে গত 2-1 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক সহ তাদের যে আত্মপ্রকাশের ধরন, তাদের ছদ্মবেশ ধারণটা সে উত্তম কুমারের অভিনয়কেও আসলে হার মানিয়ে দেয়। কিন্তু তারা এই ছদ্মবেশ ধারণের যেই উপাদানটা আমার কাছে মনে হয়েছে, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে এই উপাদানটা তারা বাম রাজনীতি থেকে ধার করেছে অনেকটা, আমি সেটাই বলবো। কারণ আপনারা জানেন যে চে গুয়েভারা, বিপ্লবী চে গুয়েভারা একটানা প্রায় 2.5 বছর উনি আত্মগোপনে ছিলেন। যখন রোষ বিপ্লব হয়, লেনিনকে কিন্তু জারের পুলিশ গ্রেপ্তার করেছিল। সে ছদ্মবেশ ধারণ করায় তাকে আর আটকেই রাখেনি, ছেড়ে দিয়েছিল। এবং লেনিন বলছেন, সেদিন যদি পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারতো বা চিনতে পারতো, তখন রুশ বিপ্লব নাও হতে পারতো। ট্রটস্কি, স্তালিনরা যখন রুশ বিপ্লব করে, আপনারা জানেন যে স্তালিন 1929 সালে মতভেদের কারণে ট্রটস্কিকে তুরস্কে নির্বাসনে দেয় এবং স্তালিন ট্রটস্কিকে তার প্রতিদ্বন্দ্বী মনে করতেন বলে তারকে হত্যা করার উদ্দেশ্যে নানা ধরনের মানুষ বা তাকে যেন হত্যা করা হয়, সে ধরনের একটা কাজ করেছিল লেনিন। সে কারণে ট্রটস্কিও নানা সময়ে কিন্তু নানা দেশে ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিলেন। আপনারা যদি এই ভারতীয় উপমহাদেশের কথা যদি চিন্তা করেন, তাহলে আজাদ হিন্দু ফৌজ যখন গঠন করেন 1941 সালে, নিজ বাড়ি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু নিখোঁজ হয়ে যান এবং তিনি নানা জায়গায় ঘুরে জাপানে গিয়ে আজাদ হিন্দু ফৌজ গঠন করেন। আপনারা যদি আরও অধুনা যদি আমি কথা বলি, তাহলে আপনাদের ভারতের যে বর্তমান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থার যখন সদস্য ছিলেন, 1975 সালে যখন ইন্দিরা গান্ধীকে এলাহাবাদ হাইকোর্ট যখন আনসিটেড ঘোষণা করে, তখন তিনি জরুরি অবস্থা দিয়েছিলেন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থা যখন নিষিদ্ধ ঘোষণা করা হয়, তখনই আজকের নরেন্দ্র মোদী তিনি ছদ্মবেশ ধারণ করে কখনো শিখ বা কখনো বয়স্ক লোকের ভূমিকায় তিনি কিন্তু তার দলের প্রচারপত্র বিলি করতেন এবং লোকসমাগমের আয়োজন করতেন, সমাবেশের আয়োজন করতেন। আপনারা যদি বিজ্ঞানের ক্ষেত্রে দেখেন, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন রবার্ট ওপেনহাইমার পারমাণবিক বোমা আবিষ্কার করে, তখন ম্যানহাটনের যে প্রজেক্ট, সেই প্রজেক্টটা এতই গোপনে করা হয়েছিল, এখানে প্রায় 100-200 বিজ্ঞানীর সমাবেশ করা হয়েছিল, সমন্বয় করা হয়েছিল। সেই বিজ্ঞানীরা কেউ কাউকে চিনতেন না, কারো পরিচয় কেউ জানতেন না। তারাও কিন্তু আত্মগোপন বা ছদ্মবেশ ধারণ করেই কিন্তু কাজ করেছিল। তো শিবিরের সেই ছদ্মবেশ ধারণ অথবা তারা যে নিজেদেরকে গোপন রাখা, সেটা রাজনৈতিক প্রেক্ষিতে খুব বেশি দোষের কিছু না। কিছুদিন পূর্বে এই যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনে কিন্তু আমরা জাতীয়তাবাদী শক্তি, আমরাও কিন্তু মাঠে নেমেছিলাম, কিন্তু আমরা কিন্তু মুখে প্রকাশ করিনি। আমরা একটা গণ আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলাম। এটাও কিন্তু নিজেদেরকে অনেকটা গোপন করাই বলা যায়। ইংরেজিতে একটি কথা আছে যে নাথিং ইজ ফেয়ার ইন লাভ ইন ওয়ার, অর্থাৎ যুদ্ধ এবং প্রেমে কোনো কিছুই আনফেয়ার না। সেই বিবেচনাও তাদের গোপন হওয়া আমার মনে হয় দোষের কিছু না। আরেকটা কথা যদি আমি বলি, সেটা হচ্ছে ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, সেদিন কিন্তু যখন কাফেররা তাকে ঘিরে ধরে,
হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের নিচে শুয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সেখানে চলে গিয়েছিলেন। সেটাও কিন্তু অনেকটা অপরকে ছদ্মবেশ ধারণ করানো বা এ ধরনের একটা জিনিস বা অন্যকে না বুঝতে দেওয়ার একটা বিষয় থাকতেই পারে। সেই যুক্তিটাও হয়তো ছাত্র শিবির বা জামায়াত ইসলামের লোকজন বলতে পারেন। এতে আমার মনে হয় খুব বেশি আপত্তির কিছু নেই। কিন্তু আমার যে বক্তব্যটা, যে আপত্তির জায়গাটা, সেটা হচ্ছে আমি যাদের কথা এই যে ছদ্মবেশ ধারণ করার কথা বললাম, প্রত্যেকেই কিন্তু তার রাজনৈতিক মতবাদ এবং তার রাজনৈতিক থিম বা তার রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য অথবা কর্মের জন্যই কিন্তু তারা করেছেন। কিন্তু শিবির তাই ছদ্মবেশটা ধারণ করে তার অপর যে প্রধান প্রতিপক্ষ সংগঠন, সেই সংগঠনের সাথে মিশে যায়। এখন কথা হচ্ছে এই উপাদানটা তারা আমার মনে হয় ইহুদিদের কাছ থেকে ধার করেছে। যেমন ইহুদিরা ইসরায়েল এবং ফিলিস্তিনের ক্ষেত্রে দেখা যায় মুস্তারিবিন অর্থাৎ ইহুদ বারাক, ইসরায়েলি প্রধানমন্ত্রী, তিনি একটি সংগঠন করেছিলেন, তাদেরকে বলা হয় মুস্তারিবিন। অর্থাৎ তারা খুব সুন্দরভাবে আরবি ভাষায় কথা বলে, তাদের চলন বলন সব কিছুকে ট্রেন আপ করা হয়, তারা ফিলিস্তিনিদের সাথে মিশে যায় এবং ফিলিস্তিনি আন্দোলনের সাথে তারা নেতৃত্ব দেয়। যখন আন্দোলন করতে করতে একটা পর্যায়ে যখন ঢিল ছোড়াছুরি করতে করতে যখন 2-4 জন যখন সাহসী ফিলিস্তিনি সামনে এগিয়ে যায়, তখন এই মুস্তারিবিনের সদস্যরা তাদেরকে জাপটে ধরে এবং অন্যরা যখন তাদেরকে রক্ষা করতে আসে তখন দেখা গেল যে তারা আস্তিন থেকে অস্ত্র বের করে এবং 2-1টা গুলি ফুটিয়ে সবাইকে ভয় দেখিয়ে দেয় এবং আপনার আর্মিরা, যেই ইসরায়েলি সেনারা, তারা দৌড়ে এসে তাদেরকে গ্রেপ্তার করে ফেলে। অর্থাৎ প্রধান প্রতিপক্ষের মধ্যে মিশে গিয়ে তাদেরকে ক্ষতি করার একটা চেষ্টা বা প্রয়াস, এটা ইহুদিদের মধ্যেই আমি পেয়েছি সর্বপ্রথম। এখন কথা হচ্ছে যেই ছাত্র সংগঠন অপর ছাত্র সংগঠনের সাথে মিশে গেল এবং মিশে তারা দেখা গেল যে সরকারি দলের ছত্রছায়ায় অনেক সুযোগ সুবিধা, চাকরি বাকরি অনেক কিছুই তারা পেয়েছে। হয়তো তারা একেবারে ছাত্র সংগঠনের সাথে মিশে গিয়ে সমস্ত কিছুই তারা উপভোগ করেছে। আমি যদি আরও বলি, ছাত্রলীগ যে ধরনের সংগঠন করেছে, আর তারা আমার স্ত্রী, আমি যদি কিছুদিন রহিমের কাছে কিছুদিন করিমের কাছে দেই, পরবর্তীতে সেই স্ত্রী আমার কাছে সেইভাবে ফিরে আসছে কিনা, সেটাও কিন্তু একটা প্রশ্নের ব্যাপার। আরেকটা কথা যদি বলি, যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তাদের একজন রাজনৈতিক নেতা, তিনি তার একটা মাহফিলে বা নসিহতে তার একটা মুনাজাতে বলেছিলেন যে কান্না যদি না আসে আপনারা কান্নার ভান করেন, তাহলে সেটাও কান্না আল্লাহ কবুল করে নেবেন। এখন আপনারা যেই সংগঠন করছেন না, সেই সংগঠনের সাথে মিশতে মিশতে তাদের কালচার, তাদের চলাফেরা, বিশেষ করে ঈমান আকীদা ঠিক রাখা, ছাত্রলীগ নেত্রীরা যে ধরনের কথা বলছেন বা যে ধরনের আচরণ করেছেন বা পত্রিকা সহ নানা জায়গায় আমরা যে ভিডিও অডিওগুলো দেখেছি, আপনার সে আদর্শের জায়গা থেকে আপনি কতটুকু ঈমান আকীদা আপনি ঠিক করতে পারলেন, ঠিক করে আবার সংগঠনে ফিরে আসতে পেরেছেন। আরেকটা কথা যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে একটা প্রাণী জগতে আপনারা জানেন মহান আল্লাহ সাদ্দাত বাদশাকে আপনার বাঘের দুধ খাইয়ে জীবিত বাঁচিয়েছিলেন। তো সাদ্দাত বাদশাহ কিছুদিন পর দেখা গেল যে বনের মধ্যে যে জন্তু জানোয়াররা 4 পায়ে হাঁটে, তার আচরণও, ওনার আচরণও 4 পায়ে হাঁটার মতোই হয়ে গিয়েছিল। আপনারা যে অন্য সংগঠনের মধ্যে থেকে জয় বাংলা স্লোগান দিলেন, তাদের সাথে মিশে গেলেন, তাদের সাথে চললেন ফিরলেন, সব কিছু করলেন, এখন করে আপনারা আবার ঈমান আকীদা নিয়ে ফিরে আসতে পেরেছেন, সে ধরনের কোনো জিনিস আপনাদের বক্তব্যে বা বিবৃতিতে দেখা যায় না। এর আগে ছাত্র শিবির জামায়াত ইসলামী যেই কথাটা বলতো যে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, কিন্তু ইদানিং আমি দেখছি তাদের ছাত্র শিবিরের ফেসবুক স্ট্যাটাসটা, আমি তাদের সভাপতির যেটা আমি পড়লাম, সেখানে দেখলাম যে তারা যুক্তির কথা বলছেন, জ্ঞানের কথা বলছেন এবং আগামী দিনের রাজনীতিটা কেমন হবে সেই কথা বলছেন। কিন্তু ইসলামিক উপাদানগত যে জিনিস নিয়ে তাদের আদর্শিক রাজনীতি শুরু,
সেই বিষয়ের কোনো শব্দচয়ন বাক্যবিন্যাস আমার চোখে ধরা পড়েনি। প্রচলিত রাজনীতির সাথে এখন তারা এসে যদি সেই রাজনীতিটা করতে পারেন তাহলে আমার কোনো আপত্তির কিছু নেই। কিন্তু আপনারা নৈতিকভাবে কতটা শক্তিশালী জায়গায় থাকতে পারেন নিজেদের পরিচয় গোপন করে এইভাবে অন্যদের সাথে মিশে গিয়ে কিছুদিন পর আবার নিজেদের মতো করে করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর হয়েছেন, আমি সম্মানের সাথে বলছি, আপনি ছাত্র শিবিরকে দাওয়াত দিয়ে দিলেন, কিন্তু সেটা কেউ জানতে পারলো না ছাত্র শিবিরের সভাপতি সাধারণ সম্পাদক। সেই প্রশ্নটাও আপনার কাছে নাকি উত্থাপন করা হয়েছিল, কিন্তু সেটাও আপনি পরিষ্কার করতে পারেননি। যাই হোক, ছাত্র সংগঠন, আগামীর রাজনীতি সব কিছু। তবে একটা কিছু বলবো, সেটা হচ্ছে ডাক থেকে যদি দারুণ কিছু হয় তাতে কোনো আপত্তি নেই। সেই আন্দোলনটা গোপনীয়তার সাথে যদি করে কিছু সংখ্যক শিবিরের ছাত্রনেতারা যদি এটার সাথে জড়িত হয় তাতে আপত্তির কোনো কিছু নেই। কিন্তু আপনারা আগামী দিনের রাজনীতিতে যদি এ ধরনের আপনার দ্বিমুখী চরিত্র যদি ধারণ করেন, অন্য ছাত্র সংগঠন বা অন্য সংগঠনের সাথে মিশে গিয়ে তারপরে আবার নিজেদেরকে অন্যভাবে করেন, তাহলে সেটা কিন্তু ইসলামের পরিভাষায় কি হয় সে সম্পর্কে আর কিছু বলছি না। আপনাদের সবাইকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন।